পর্যবেক্ষক হতে পারবে না রাজনৈতিক দলের কেউ, বললেন সিইসি। চলমান ইস্যু নিয়ে বিএনপির সঙ্গে বৈঠক। দেশের সুষ্ঠু নির্বাচনে আবহ সৃষ্টি হয়েছে, বললেন মির্জা ফখরুল। ধর্ম নিয়ে রাজনীতি মানবে না জনগণ, মন্তব্য রিজভী। উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশের খসড়া অনুমোদন। ব্যালট হবে ভিন্ন রঙের, জানালেন আইন উপদেষ্টা। কাল গ্যাজেট প্রকাশ। এবং প্লট বরাদ্দে দুর্নীতি মামলায় হাসিনা সহ 3 জনের রায় 1 ডিসেম্বর। হত্যা মামলায় হানিফের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ 8 তারিখ। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি খবরে। রাজনৈতিক দলের কর্মী কিংবা সমর্থকদের কোনোভাবেই নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না বলে পর্যবেক্ষক সংস্থাগুলোকে সতর্ক করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সাথে সংলাপের শুভেচ্ছা বক্তব্যে এসব কথা জানান তিনি। সকলের সহযোগিতা নিয়ে জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন। শেখ সোহাগের রিপোর্টে দেখুন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসেন কমিশনার। সংলাপে শুভেচ্ছা বক্তব্যে প্রধান কমিশনার বলেন, জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ কমিশনার। তাই নির্বাচন পর্যবেক্ষণ সহ সকলের সহযোগিতা চান সিইসি। আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটা সুষ্ঠু, সুন্দর এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন আমরা উপহার দিতে চাই জাতিকে। এটি ইলেকশন কমিশন একার পক্ষে সম্ভব নয়। বলবেন যে এটা এইভাবে করলে বোধহয় ভালো হতো, আপনাদের এই সুপারিশ কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য পথ চলার একটা পাথেয় হবে, কিন্তু আপনাদের এই সুপারিশগুলো তা আমরা আশা করি ইনশাআল্লাহ সবাই মিলে আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো। এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন। এক্ষেত্রে কেউ বিঘ্ন ঘটালে কমিশনার ছাড় দেবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হতে যাচ্ছে 2026 সালে, নিশ্চিত থাকেন। এবং এই স্বচ্ছতার ব্যত্যয় যারা ঘটাবে তাদেরকে নির্বাচন কমিশন ন্যূনতম ছাড় দিবে না। নির্বাচনের উপর জনগণের আস্থা ফিরিয়ে আনা সহ বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা। পাশাপাশি পর্যবেক্ষকরা জানান, যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে কমিশনারের প্রতি আহ্বান জানান তারা। এই একটা মেকানিজম আপনার থাকতে হবে যে যেহেতু 5 বছরের জন্য অবজারভার নিয়োগ করলেন, তাহলে রিপোর্টটা পাওয়ার পরে একটা মিটিং করে বলবেন যে আপনাদের রিপোর্টে এগুলো হয় নাই, এগুলো কারেকশন করবেন, সামনে থেকে ফেয়ার রিপোর্ট, ভালো রিপোর্ট দিবে। দ্যাট কুড ওয়ার্ক, আমাদের জন্য একটা গাইডেন্স হবে। যারা অভিবাসী যারা আছে তারা কিভাবে ভোট দেবে? আমরা জানি যে আপনারা একটা নিবন্ধনের সময় দিয়েছিলেন, সময়টা খুব কম মনে হয়, 23 তারিখের মধ্যেই শেষ হয়ে গেছে। এইটা আসলে আরও প্রচারণা দরকার, সময়টাও মনে হয় বাড়ানোর দরকার। আইন শৃঙ্খলা সভা তথা নির্বাচন বিষয়ে মত বিনিময়ের সভায় আগামী 2 মাসের জন্য যেন আমাদের উপস্থিত থাকার সুযোগ দেওয়া হয়, এটা আমার 1 নম্বর রিকমেন্ডেশন। নির্বাচনকালীন যে কোনো তৎপরতা মোকাবেলায় ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম গঠনের আহ্বান জানান পর্যবেক্ষকরা। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাচন কমিশনের সঙ্গে চলমান বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিকেল 4:30টার দিকে বিএনপির প্রতিনিধি দল ইসিতে প্রবেশ করে। বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দেশে নির্বাচনের একটা আবহাওয়া সৃষ্টি হয়েছে, সুতরাং বিএনপি আশাবাদী কোনো রকম ঝামেলা ছাড়াই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে মতবিনিময়কালে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। মণ্ডল নামের রিপোর্টে দেখুন বিস্তারিত। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার রক্ষায় আইনজীবীদের ভূমিকা নিয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির সমিতি কার্যালয়ে এই মতবিনিময়ের আয়োজন করেন বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বিষয়ে আমরা মোটামুটি অত্যন্ত আশাবাদী।
এ সময় মির্জা ফখরুল বলেন, দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে বিচার ব্যবস্থা নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত হোক। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার তার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে এবং বেশিরভাগ রাজনৈতিক দল তাদের ক্যান্ডিডেটস ঘোষণা করেছে এবং দেশে নির্বাচনের একটা আবহাওয়া সৃষ্টি হয়ে গেছে। সুতরাং আমরা অত্যন্ত আশাবাদী যে কোনো রকম ঝামেলা ছাড়াই 26শে ফেব্রুয়ারির প্রথম দিকে বা মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে, কারণ এখন আর এমন কোনো পরিস্থিতি নেই যে কারণে নির্বাচন ব্যাহত হবে বলেও মনে করেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমি মনে করি যে যথেষ্ট উপযোগী আছে, ভালো আছে, কারণ এখন আর এমন কোনো পরিস্থিতি নাই যেখানে আপনার নির্বাচন ব্যাহত হবে। যে দেশে বিচার ব্যবস্থা স্বাধীন নয়, সে দেশে জনগণের অধিকারও নিরাপদ থাকে না। তাই আইনজীবী সমাজকে এখন সুসংগঠিত হয়ে এগিয়ে আসার আহ্বানও জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল, এটা একটা আপনার স্রোতস্বিনী নদীর মতো। এখানে এক একটা কনস্টিটিউন্সিতে 4টা 5টা করে ক্যান্ডিডেট থাকে, কিছু তো আপনার সমস্যা হবেই। এটা বরাবরই হয়ে এসছে, এটাতে কোনো অসুবিধা নাই। এটা হওয়াটাই বোঝা যায় যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ইসলামকে বিকৃত করে রাজনীতি করে মানুষের ঈমান আকিদা নষ্ট করছে জামাতে ইসলামী, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। জিয়া মঞ্চের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। পরে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে যারা রাজনীতি করছেন তাদের জবাব জনগণ দেবে। মুশারফ তালুকদার ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। দুপুরে নয়াপল্টন ভবনে জিয়া মঞ্চের আয়োজনে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির ভাইস চেয়ার বরকতুল্লাহ বুলু। আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আর কিছুদিন পরে শেষ হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন দেব ইনশাল্লাহ। এ সময় জামায়াত ইসলামের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, জামায়াত অতীতেও এক এক সময় এক এক কথা বলে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছিল, এখনো সে পথেই হাঁটছে তারা। এই দেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে নৈরাজ্যের পথে নিয়ে যেতে চান। তারা জিয়া রহমানকে নিয়ে কথা বলতে কটাক্ষ করেন, কুণ্ঠা করেন না। তারা তারেক রহমান, বেগম খালেদা জিয়া নিয়ে কথা বলতে কুণ্ঠা করেন না। অতএব এদের থেকে এরা দেশপ্রেমিক না, এরা এই দেশকে চায় নাই, এদেশকে ভালোবাসে না। অতএব এদের হাত থেকে আমাদেরকে দেশকে রক্ষা করতে হবে। পরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ধর্মকে অতিরিক্ত ব্যবহার করা রাজনীতিতে উচিত নয় উল্লেখ করে তিনি বলেন, যারা এখন বিরোধিতা করছে ভবিষ্যতে সেই সকল দল বিএনপির অংশ হতে পারে। যাদের স্বাধীনতার ঐতিহ্য আছে, তাদের প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণ করার ঐতিহ্য আছে, এবং যাদের বাকশালের একটি অন্ধকার গহ্বর থেকে, একদলীয় দুঃশাসনের গহ্বর থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার যাদের ঐতিহ্য আছে, সেই দলটির প্রতি মানুষের মমত্ব ভালোবাসা থাকবে, এটা স্বাভাবিক। ধর্মকে ব্যবহার করা রাজনীতিতে এটি সঠিক নয়, এবং এর আমরা ক্ষতিকর প্রভাব পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখছি, বিভিন্ন দৃষ্টান্ত রয়েছে। নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে জানিয়ে তিনি আরো বলেন, তফসিল ঘোষণার সাথে সাথে আরো যে প্রস্তুতি নেওয়া দরকার তা নেওয়া হবে। যদি জনগণ আমাদেরকে ভোট দেয় তাহলে সেই ক্ষেত্রে সরকার গঠন করবে, সেখানেও অনেককে অ্যাকোমোডেট করবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গণভোট অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিমালা অধ্যাদেশ আকারে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, ভোটারদের সুবিধার্থে গণভোটের ব্যালট হবে ভিন্ন রঙের। কালকের মধ্যে গ্যাজেট প্রকাশ করা হবে বলেও জানান তিনি। আসিফ নজরুল বলেন, গণভোটের প্রশ্ন থাকবে একটি, হ্যাঁ অথবা না ভোট দিতে হবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ রেহানা সহ 17 জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে আগামী 1 ডিসেম্বর। মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে বিচারক রবিউল আলম এই তারিখ ঘোষণা করেন। এই মামলার প্রধান আসামি শেখ রেহানা। এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক সহ মোট 17 জনের বিরুদ্ধে
অভিযোগ আনা হয়েছে। এদিকে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা পলাতক থাকায় তাদের পক্ষ থেকে স্টেট ডিফেন্স বা রাষ্ট্রীয় অর্থায়নে আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি। কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য শেষ হয়েছে। আগামী 8 ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলের সামনে প্রসিকিউশন এই বক্তব্য শুরু করে। সূচনা বক্তব্যে মামলার পটভূমি, অভিযোগ এবং প্রসিকিউশনের গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়। চলতি বছরের 2 নভেম্বর হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল 2। এদিকে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমিরকে গুলি ও 2 হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। এবং আমরা কেন বিচার চেয়েছি তার বর্ণনা দিয়েছি। সেখানে আমরা বলেছি আমাদের যে সাক্ষী মোট হচ্ছে 38 জন, তার মধ্যে শহীদ পরিবারের সাক্ষী হচ্ছে 8 জন, প্রত্যক্ষদর্শী সাক্ষী 8 জন, আহত সাক্ষী 8 জন, আন্দোলনে অংশগ্রহণকারী 8 জন, পুলিশ হচ্ছে 1 জন, সাংবাদিক 1 জন, জব্দ তালিকার সাক্ষী 2 জন, বিশেষজ্ঞ সাক্ষী 2 জন, বিশেষ তদন্তকারী কর্মকর্তা 1 জন আর তদন্তকারী কর্মকর্তা 1 জন। সিলেট নগরীতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অবৈধ স্ট্যান্ড। যদিও সিটি কর্পোরেশন নির্ধারিত 30টি স্ট্যান্ডের তালিকা তৈরি করা হয়েছে, কিন্তু এই তালিকার বাইরে প্রায় শতাধিক অবৈধ স্ট্যান্ড রয়েছে। এতে করে যানজটমুক্ত নগরী গড়া সম্ভব হচ্ছে না, ফলে জনদুর্ভোগ বেড়েই চলেছে। আবুল হোসেনের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। সিলেট ট্রাফিক বিভাগের তথ্য মতে নগরে সিএনজি চালিত অটোরিকশার বৈধ কোনো স্ট্যান্ড নেই, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। নগরীর বিভিন্ন পয়েন্টে সড়ক দখল করে গড়ে উঠেছে মাইক্রোবাস, প্রাইভেট কার, অটোরিকশা ও লেগুনার অবৈধ স্ট্যান্ড। গাড়ি অবৈধ স্ট্যান্ড, অবৈধভাবে মোটরসাইকেল স্ট্যান্ড, যানজট মুক্ত নগরী চাই। পরিবহন মালিক শ্রমিকরা জানান, সিলেটে 2টি বাস টার্মিনাল থাকলেও পর্যাপ্ত জায়গা না থাকায় বাধ্য হয়ে চালকরা রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে রাখেন। অনেকে আমাদেরকে দোষারোপ করেন আমরা রাস্তায় গাড়ি রাখি। তো আমি আশা করি যে 2টি টার্মিনাল রয়েছে, 2টি টার্মিনালেরই পাশে আরো সরকারি জায়গা রয়েছে বা মালিকানাধীন জায়গা রয়েছে। যদি সরকার মনে করে আরো কিছু জায়গা একুয়ার করে দেওয়ার জন্য, তখন আমার মনে হয় রাস্তা থেকে আমরা গাড়িগুলো ভিতরে নিয়ে পার্কিং করতে পারবো। অবৈধ স্ট্যান্ড মুক্ত একটি সুন্দর নগরী গড়ে তুলতে উদ্যোগ নেয়ার আহ্বান জানান সচেতন মহল। একটা সিএনজি স্ট্যান্ড অন্যখানে নিয়ে এই রাস্তার উপরে সিএনজি স্ট্যান্ড থাকি আমরা রেহাই দেওয়ার লাগি অনুরোধ করিয়া প্রশাসন গেছে, দয়া করিয়া এগুলার উপরে একটু নজরদারি করৌকা, অবৈধ সিএনজি স্ট্যান্ড প্রত্যাহার করৌকা। গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থান করার পাশাপাশি যত্রতত্র পার্কিং বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান স্থানীয় প্রশাসন। তালিকার বাইরে থাকা সকল স্ট্যান্ডই অবৈধ এবং আমরা অবৈধ স্ট্যান্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান আমরা পরিচালনা করছি এবং এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। কারণ আপনি গাড়িকে কোথাও দাঁড়াতে দিবেন না, কিন্তু কোথাও না কোথাও তাকে পার্কিংটা প্লেস দিতে হবে। তো মূলত সেই নির্দিষ্ট পার্কিং প্লেস যাতে সেটা পার্কিং করে সেই ব্যবস্থা উদ্যোগ আমরা নিচ্ছি। আমরা আশা করছি হয়তো 1 মাসের মধ্যে হয়তো অনেকাংশে মেজর স্থানগুলো হয়তো সমস্যার সমাধান হবে। সকলের প্রচেষ্টায় যানজট মুক্ত নগরী হবে 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেট, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপজেলা থানা সহকারী প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার পদটি 9ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। রাজধানীর মিরপুরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাঙ্গণে বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, অনেক বছর ধরে তারা 9ম গ্রেডে উন্নীতকরণের দাবি জানিয়ে আসছেন, কিন্তু তা বাস্তবায়ন হয়নি। দেশে প্রাথমিক শিক্ষার উন্নয়ন ও মাঠ পর্যায়ে শিক্ষা ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা সত্ত্বেও তাদের ন্যায্য সুবিধা নিয়ে টালবাহানা করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। ইনফরমাল সেক্টর ইন্ডাস্ট্রি স্কিলের কাউন্সিলের উদ্যোগে ISISC EBT অগ্রগতি পর্যালোচনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের কনফারেন্স হলে এই কর্মসূচিতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বিভিন্ন স্তরের নীতি নির্ধারক, পদস্থ কর্মকর্তা এবং প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক ইঞ্জিনিয়ার আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী, অতিরিক্ত সচিব শামসুর রহমান খান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এশিয়ান টেলিভিশনে প্রথমবারের মতো আয়োজন করা হলো মিলিয়নিয়ার অ্যাওয়ার্ড 2025। ডিজিটাল প্ল্যাটফর্মে মিলিয়ন ভিউ অর্জনকারী প্রতিবেদকদের হাতে তুলে দেওয়া হলো এই সম্মাননা। ডিজিটাল যুগে দর্শকের কাছে দ্রুত পৌঁছাতে সাংবাদিকদের সৃজনশীলতা ও পরিশ্রমী সবচেয়ে বড় শক্তি, আর সেই শক্তির স্বীকৃতি জানাতেই এশিয়ান টেলিভিশনের এই উদ্যোগ বলে জানান প্রতিষ্ঠানের সিইও মোহাম্মদ জাহিদ ইবনে রশিদ। আজ এশিয়ান টেলিভিশন ভবনে মিলিয়ন ভিউ অর্জনকারী প্রতিবেদকদের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার সময় তিনি এই কথা বলেন। সিইও আরও বলেন, এই অ্যাওয়ার্ড সাংবাদিকদের উৎসাহ যোগাবে, আরও দায়িত্বশীল করবে। এ সময় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনেক ভালো একটা নিউজ হয়েছে। কাজের মধ্যে আনোয়ার ভাই এখনো প্যাকেট হাতে করে আছে, কত কাজ করছে। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নির্বাচন পর্যবেক্ষক হতে পারবে না রাজনৈতিক দলের কেউ, বলেন সিইসি। চলমান ইস্যু নিয়ে বিএনপির সঙ্গে বৈঠক। দেশে সুষ্ঠু নির্বাচনে আবহ সৃষ্টি হয়েছে বলেন মির্জা ফখরুল। ধর্ম নিয়ে রাজনীতি মানবে না জনগণ, মন্তব্য রিজভীর। উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশের খসড়া অনুমোদন। ব্যালট হবে ভিন্ন রঙের, জানালেন আইন উপদেষ্টা। কাল গ্যাজেট প্রকাশ। এবং প্লট বরাদ্দের দুর্নীতি মামলায় হাসিনা সহ 3 জনের রায় 1 ডিসেম্বর। হত্যা মামলায় হানিফের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ 8 তারিখ। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।